1971 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, লাখো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। সেই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা, কূটনৈতিক সমর্থন এবং শেষ পর্যন্ত সরকারি সামরিক হস্তক্ষেপ। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আসে বাংলাদেশের বিজয়। স্বাধীনতার পরও দুই দেশের সম্পর্ক এগিয়েছে নানা ক্ষেত্রে, কিন্তু 5 দশকের বেশি সময় পর প্রশ্ন উঠছে, ভারত বাংলাদেশ কি সত্যি সমতার ভিত্তিতে বন্ধু, নাকি এই সম্পর্কের ভেতরে রয়েছে বড় দেশের কৌশলগত স্বার্থ আর ছোট দেশের নির্ভরতার বাস্তবতা? শুরুতেই আসে পানি বন্টনের প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত 54টি অভিন্ন নদী থাকলেও স্থায়ী পানি বন্টন চুক্তি রয়েছে মাত্র কয়েকটিতে। ফারাক্কা দিয়ে দীর্ঘ বিরোধের পর গঙ্গা পানি বন্টন চুক্তি হলেও তিস্তার সমাধান আজও হয়নি। তিস্তা উত্তর বাংলাদেশের কোটি মানুষের কৃষি ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। বহু বছর ধরে চুক্তির আলোচনা হয়েছে, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে চুক্তি ঝুলে আছে। ভারতের যুক্তি, রাজ্য সরকারের সম্মতি ছাড়া কেন্দ্র এককভাবে এগোতে পারে না। বাংলাদেশের প্রশ্ন, একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা কি আরেক দেশের কোটি মানুষের পানির অধিকারকে বছরের পর বছর আটকে রাখতে পারে? এরপর আসে বাণিজ্য। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার হলেও দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে, বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানি তুলনামূলকভাবে অনেক কম। বাংলাদেশি রপ্তানিকারকদের অভিযোগ, শুল্কমুক্ত সুবিধা থাকলেও বিভিন্ন অশুল্ক বাধা, মান নিয়ন্ত্রণ, পরীক্ষাগার প্রক্রিয়া ও বন্দরের জটিলতায় ভারতীয় বাজারে প্রবেশ সহজ নয়। অন্যদিকে বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সুযোগ দিয়েছে, ফলে ভারতের জন্য যোগাযোগ ও পরিবহন খরচ কমেছে। এখানেও প্রশ্ন উঠেছে, এই সুবিধার বিনিময়ে বাংলাদেশ যথাযথ অর্থনৈতিক সুবিধা পাচ্ছে কিনা। আর সবচেয়ে স্পর্শকাতর বিষয় সীমান্ত হত্যা। 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ ভারত ও বাংলাদেশ সীমান্তে বছরের পর বছর বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক, প্রতিশ্রুতি এবং হত্যা কমানোর উদ্যোগের পরও এই সমস্যা পুরোপুরি বন্ধ হয়নি। বাংলাদেশের মানুষের কাছে তাই প্রশ্নটা খুব সরল, সীমান্তে যদি সাধারণ নাগরিক গুলিতে মারা যান, তাহলে সেই সম্পর্ককে কতটা বন্ধুত্বপূর্ণ বলা যায়? 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্ককে অনেক সময় স্বর্ণযুগ বলা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, ট্রানজিট, রেল যোগাযোগ, বিদ্যুৎ, বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতায় বড় অগ্রগতি হয়েছে। তবে বাংলাদেশের ভেতরে একই সময়ে প্রশ্ন উঠেছে তিস্তা, বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সম্পর্ক প্রবেশ করে নতুন বাস্তবতায়। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন, পরে বাংলাদেশ তার প্রত্যার্পণ চাইলেও বিষয়টি এখনও অমীমাংসিত। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশের নতুন ভূ রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের চীনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক এবং স্বাধীন পররাষ্ট্রনীতির ওপর জোর দেওয়া দিল্লির জন্য নতুন কৌশলগত হিসাব তৈরি করেছে। ভারতের কাছে বাংলাদেশের ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা। তাই বাংলাদেশে চীনের প্রভাব বাড়াকে ভারত কেবল কূটনৈতিক পরিবর্তন হিসেবে দেখে না, বরং নিরাপত্তার বিষয় হিসেবেও বিবেচনা করে। 1971 সালের সহযোগিতার সত্য, দুই দেশের মানুষের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক গভীর। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক যোগাযোগে দুই দেশের মানুষ দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে যুক্ত। কিন্তু একই সঙ্গে তিস্তা অমীমাংসিত, সীমান্ত হত্যা বন্ধ হয়নি, বাণিজ্যে বড় ঘাটতি রয়েছে এবং শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়েও তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। তাই বন্ধুত্ব শুধু ইতিহাসের স্মৃতিতে নয়, বর্তমানের আচরণেও প্রমাণ করতে হয়। ভারত ও বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পুরনো সম্পর্কের কাঠামো বদলে যাচ্ছে। সামনে প্রশ্ন একটাই,
দুই দেশ কি পারস্পরিক স্বার্থ, সমতা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন সম্পর্ক তৈরি করবে, নাকি বড় দেশ ও ছোট দেশের পুরনো নির্ভরতার কাঠামোই আবার ফিরে আসবে? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে আগামী দিনের ভারত-বাংলাদেশ সম্পর্ক আসলে কতটা বন্ধুত্বের আর কতটা স্বার্থের। পরের গল্পে আবার দেখা হবে। ফারহানা নিজাম, DUB নিউজ।